মানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির হাঁটুর নিচে অবস্থান হচ্ছে জামাত ইসলাম। যে নির্বাচনী রাজনীতি, যে খেলা, এখানে কিন্তু কিছু চমক থাকতে হয়। তো আমার কাছে মনে হয়েছে সেই চমকটা কিন্তু মানে দিতে এই তারেক রহমানের প্রথম মানে নির্বাচনী ইস্তাহারে সেরকম কোনো চমক নেই। এবং তার সাথে কৃষক কার্ডের কথা বলেছেন। হ্যাঁ, এই কৃষক কার্ডটা কিন্তু আমরা নতুন শুনছি। আগে কিন্তু কৃষক কার্ডের কথাটা সেইভাবে আসে। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, আবার বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের যে শূন্য পদ আছে সেই 5 লাখ শূন্য পদ পূরণ করা। আমাদের প্রশাসনটা কিন্তু একটা মাথাবাড়ি প্রশাসন। আমাদের যে সচিব আছে, আমি জানি না দুনিয়ার অন্য অন্য জায়গায় এইভাবে এরকম মাথাভারী প্রশাসন আছে। সরকারি কর্মচারীরা উৎপাদনের সাথে যুক্ত হয় না, সরকারি হুম কর্মচারীরা অবশ্যই যুক্ত হয়, আপনি জানেন। হুম এবং হুম। এটা মানে বলতে বাধ্য হচ্ছে, সরকারি কর্মচারীরা যুক্ত হয় ঘুষের সাথে। এইটা এইটা কোনো চমক নাই, বরং এটা মানে এটাকে সাধারণভাবে মনে হতে পারে যে একটা বিরাট কর্মসূচি। আমার কাছে মনে হয়েছে এই ধরনের কর্মসূচি একটা আত্মঘাতী কর্মসূচি। আপনি জানেন যে আজকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে স্থানীয় একটি হোটেলে, হোটেল সোনারগাঁয়েতে। সবার আগে বাংলাদেশ, এই দর্শনকে সামনে রেখে তারা ইশতেহারটা ঘোষণা করেছে এবং সেখানে তারা 9টা প্রতিশ্রুতি দিয়েছে। এবং উল্লেখযোগ্য যে বিষয়টা তিনি বলতে চেয়েছেন, জনাব তারেক রহমানের এটা প্রথম ইশতেহার ঘোষণা। এর আগে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন যতগুলি এর আগে নির্বাচন হয়েছে, তার এটা প্রথম ইশতেহার ঘোষণা তারেক রহমানের। তো তিনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, তারপরে হচ্ছে ফ্যাসিস্ট আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারের আশ্বাস তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তাদের যে 31 দফা যেটা ঘোষণা করা হয়েছিল এর আগে নির্বাচনের সময়, সেইটার আলোকেই এবারের ইশতেহারটাও সেই আলোকেই তিনি ঘোষণা করেছেন। এবং এর সাথে তিনি যেটা বলেছেন যে আসলে সেই সময় তো জুলাই আন্দোলনটা হয়নি। সো এই 31 দফার সাথে জুলাই আন্দোলনটাকেও তিনি সংশ্লিষ্ট করেছেন এবং জুলাই যে সনদ সেটার কথা বলেছেন যে 31 দফা এই মানে দফায় এই সনদে যা যা আহ, অঙ্গীকার আছে সেটা পুরোটাই আছে এটা বলেছেন। আর এছাড়া হলো যে তিনি সংবিধান সংশোধনের ব্যাপারটা আবার বলেছেন যে আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্থনের বিষয়টা ছিল, সেটা আবার তিনি সংস্কার করে ওটার মধ্যে সংবিধান সংশোধন করে ওটাকে আবার আনবেন। তা আপনি কি মনে করেন কেমন হলো? এছাড়া আপনি তো এর মধ্যে জানেন যে জামায়াতে ইসলামীও দিয়েছে ইশতেহার, এনসিপিও দিয়েছে, আবার অন্যান্য দলও কিছু কিছু দিয়েছে, ছোট দলগুলো। সো সেই ক্ষেত্রে আপনি কি কি মনে করছেন কেমন হলো বিএনপির ইশতেহারটা? বিএনপির ইস্তাহারে কোনো চমক নেই, কারণ এই সবগুলোই হচ্ছে আমাদের কম বেশি জানা, আমরা জানতাম। এবং অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে 31 দফা যেটা, হুম মানে 31 দফার আলোকেই এই মানে নির্বাচনের ইস্তাহারটা দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে অন্য যে আরো যে রাজনৈতিক দলগুলো ইস্তাহার দিয়েছে, জামাত ইসলামী, এনসিপি বা অন্যান্যরা, ইসলামিক ইয়ে, হুম যদি আমরা সেগুলোর সাথে তুলনামূলক বিচার করি, বিশেষ করে জামাতের সাথে যদি, কারণ আমাদের এখানে বিএনপির পরই বড় দল হিসেবে জামাত, এখন আমরা যদি জামাতের সাথে বিচার করি, হুম তাহলে আমার বিবেচনায় জামাতের যে ইস্তাহার, এটা একটা আবর্জনা পত্র। থাকে না কতগুলো কমিটমেন্ট পত্র, অমক পত্র, তমক পত্র, আমার কাছে মনে হয়েছে এটা একটা আবর্জনা পত্র। ওর মধ্যে কোনো কমিটমেন্ট নাই। এবং যে দুই একটি বিষয় আছে তার মধ্যে নারীকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার একটি ইঙ্গিত। অর্থাৎ মানে হয় না, নির্বাচন ইস্তাহার কিন্তু একটি দিক নির্দেশনা, রাজনৈতিক দিক নির্দেশনা, অর্থনৈতিক দিক নির্দেশনা। ওদের ইস্তাহারে কোনো অর্থনৈতিক দিক নির্দেশনা নাই। রাজনৈতিক দিক নির্দেশনা জায়গায় যেটা আছে, যে আমাদের এখানে আফগানিস্তান থেকে তালেবান শাসন যে পর্যায়ক্রমে কায়েম করবে সেই বিষয়টা আছে। মানে বিএনপির এই নির্বাচন ইস্তাহারটা আমিও শুনেছি, বা সরাসরি যে প্রচারটা হয়েছে, আমি ওখানে যাই নাই। কিন্তু আমি কিছুটা হতাশ। আমি হতাশ এই কারণে যে নির্বাচনী রাজনীতি, যে খেলা, এখানে কিন্তু কিছু চমক থাকতে হয়। তো আমার কাছে মনে হয়েছে সেই চমকটা কিন্তু মানে দিতে
এই তারেক রহমানের প্রথম নির্বাচনী ইস্তাহারে সেরকম কোনো চমক নাই। তবে এখানে বেশ কিছু গঠনমূলক মানে কর্মসূচি আছে, বিশেষ করে তার যে 9 দফা অঙ্গীকার, এই 9 দফা অঙ্গীকারে আপনি যদি ফ্যামিলি কার্ডটার কথা আছে, ফ্যামিলি কার্ডটা আগে থেকে বলা হচ্ছিল এবং এটা নির্বাচনী ইস্তাহারে যুক্ত করা হয়েছে। প্রায় 4 কোটি আমাদের এখানে যে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী, 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তাদেরকে 2,000 থেকে 2,500 টাকা একটা নগদ অথবা পণ্য দিয়ে তাদেরকে সহায়তা করবে। এবং তার সাথে কৃষক কার্ডের কথা বলেছেন। হ্যাঁ, এই কৃষক কার্ডটা কিন্তু আমরা নতুন শুনছি, আগে কিন্তু কৃষক কার্ডের কথাটা সেইভাবে আসে। তো এই দুটো কর্মসূচিতে এক ধরনের চমক আছে, আমাদের নারীরা উচ্ছ্বসিত হতে পারেন, আমরা 2,000 টাকা করে পেয়ে যাব, বা এটা আমাদের দেশের ইতিহাসে এবং এটা নতুন সংযোজন। যদিও আমাদের প্রতিবেশী দেশে কিন্তু এটা আছে, এই ধরনের কর্মসূচি কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতে আছে, পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গে তাদের নামটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু লং টার্ম আমরা দেখছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের সরাসরি আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের নারীদেরকে, গ্রামীণ নারীদেরকে এক ধরনের অলস করে ফেলা, এক ধরনের কর্মহীন করে ফেলা, এক ধরনের ভিক্ষুকে পরিণত করার একটা বিষয় কিন্তু থাকে। তো কৃষক কার্ড যেটা আছে সেইটা বরং আমার কাছে মনে হয়েছে এইটাতে একটা চমক আছে, যে কৃষক কার্ডে কি বলা হচ্ছে কি, যে স্বল্প মূল্যে এবং স্বল্প মূল্যে তাদেরকে কৃষি উপকরণ, বিশেষ করে সার, বীজ ইত্যাদি তারা একটা বিশেষ সুবিধা পাবে। সেক্ষেত্রে আমি মনে করি এটা একটি চমৎকার কর্মসূচি। আর অন্যান্য যে সমস্ত কর্মসূচি আছে তার মধ্যে যে আর্থিক কর্মসূচি যেগুলো, আমি যে আগেই শুরুতেই বলেছি আমি কিছুটা হতাশ। যেমন বলা হয়েছে এই কর্মসূচিতে, অঙ্গীকারের মধ্যে বলা হয়েছে যে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য এবং উন্নয়নের সাথে সাথে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা। তো ভালো, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, এটা খুব আশার কথা, যেখানে আমাদের নিয়োগই হচ্ছে না, বিশেষ করে এই সেক্টরে। আবার বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের যে শূন্য পদ আছে সেই 5 লাখ শূন্য পদ পূরণ করা, খুব ভালো কথা। এটা এটা আপত্তির কিছু। যদিও আমার বিবেচনায় আমাদের সরকারি কর্মচারীদের আজকের এই যে আইটি যুগে, আজকের আধুনিক যুগে সরকারি কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি, এমনিতেই কিন্তু আমাদের প্রশাসনটা কিন্তু একটা মাথাভারী প্রশাসন। আমাদের যে সচিব আছে, আমি জানি না দুনিয়ার অন্য জায়গায় এইভাবে এরকম মাথাভারী প্রশাসন আছে। কাজেই প্রশাসনে আমার 10 লাখ নিয়োগ করা, 5 লাখ নিয়োগ করা হবে, এটা অনেকে খুব খুশি হতে পারে। আমি কিন্তু এইটার মধ্যে আমার কিন্তু যেটা মনে হচ্ছে যে এটা হচ্ছে সরকারি কর্মচারীদের এক ধরনের তোষণ, অথবা এক ধরনের মানুষকে প্রলুব্ধ করা যে আমি কর্মসংস্থান দিচ্ছি। এইখানে কর্মসংস্থানের সাথে কিন্তু উৎপাদনের কোনো সম্পর্ক নাই। সরকারি কর্মচারীরা উৎপাদনের সাথে যুক্ত হয় না, সরকারি কর্মচারীরা অবশ্যই যুক্ত হয়, আপনি জানেন। এবং এটা বলতে বাধ্য হচ্ছে, সরকারি কর্মচারীরা যুক্ত হয় ঘুষের সাথে, দুর্নীতির সাথে, চুরির সাথে। তো আমরা এমনি তো আমাদের দেশে চোরে ভরে গেছে, তা আমি কেন আরো চোর বাড়াবো? আমার তো এত চোর বাড়ানোর দরকার নাই। আমার সচিবের সংখ্যা তো কমায় আনতে হবে, আমার কেরানির সংখ্যা কমায় আনতে হবে। এই আইটির যুগে নানান পদ আছে, টাইপিস্ট পদ আছে, পদ আছে, এগুলো কেন রাখবো? অসংখ্য পিয়নের পদ আছে, আমি কেন রাখবো? আমার কর্মচারীরা পানিটা এনে খেতে পারে না, আমার কর্মচারীরা সরকারি কর্মচারী চাটা বানায় খেতে পারে না, তার জন্য 2টা পিয়ন লাগবে কেন? সরকারি কর্মচারীদের গার্ডেনে আমাদের পিয়নদের নিয়োগ দেওয়া হয়। তো কাজে আমি মনে করি এইটা এইটা কোনো চমক নাই, বরং এইটাকে সাধারণভাবে মনে হতে পারে যে একটা বিরাট কর্মসূচি। আমার কাছে মনে হয়েছে এই ধরনের কর্মসূচি একটা আত্মঘাতী কর্মসূচি। আবার বলা হয়েছে যে 5 বছরে 10 লাখ কর্মসংস্থান করা হবে। 10 লাখ হচ্ছে, এটা হচ্ছে 10 লাখ কর্মসংস্থানের যে কথাটা বলা হয়েছে, এটা ভালো। কিন্তু আমার বাংলাদেশের যে মূল সংকটটা কি, আমার মনে হয় যে বিএনপি দলগতভাবে আমার দেশের মূল সংকটটা ধরতে পারে। আজকের যে এটা পেশ করা হলো, সেইখানে
4 কোটি যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখানে বলা হচ্ছে 4 কোটি দরিদ্র মানুষ। তার মানে হচ্ছে আমার দেশের জনসংখ্যার 25 ভাগ, 1/4 হচ্ছে দরিদ্র, গরিব। এর মধ্যে অর্ধেক আবার হতদরিদ্র। হুম একদিকে আমার দেশের এইরকম দারিদ্র, এর কারণটা হচ্ছে কি, আমরা উৎপাদনের সাথে এদেরকে যুক্ত করতে পারছি না। এর চাইতে দুঃখজনক, এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে? তবে প্রথম আলো এবং অন্যান্য জায়গায় আরো নানান বেসরকারি তথ্যপত্র থেকে ওরা যেটা বলেছে এটা কিছুটা গ্রহণযোগ্য, আমার কাছে মনে হয় এটা বিশ্বাসযোগ্য। সেটা বলা আছে আমাদের এখানে বেকারের সংখ্যা হবে 1.25 কোটি, 1 কোটি থেকে 1.25 কোটি। রাইট এর মধ্যে শিক্ষিত বেকার বলা হচ্ছে 56 লাখের মতো শিক্ষিত বেকার। শিক্ষিত হুম বেকার বলতে কিন্তু সব গ্রাজুয়েশন সম্পন্ন করে না, মানে আমরা ধরি যেটা সেটা হচ্ছে এসএসসি লেভেল থেকে যারা পাশ করে এসেছে হুম শিক্ষিত বেকার বলা হয়। মানে মানে আপনি জানেন এবং আমরাও জানি, সারা দেশবাসী জানে, বিএনপি শুধু বৃহত্তম দল নয়, বিএনপি হচ্ছে মানে মানে আমার দেশের ক্ষমতায় আসছি বা সম্ভাব্য ক্ষমতায় আসার একটি দল। তো সেই দলের পক্ষ থেকে, কারণ এখানে কিন্তু বিএনপির বিকল্প কোনো দল ক্ষমতায় আসার সুযোগ নাই। কারণ মানে এর পরের যে দলটি আপনি জানেন তার নাম হলো জামাত ইসলামী, ধর্ম ব্যবসায়ী। এখন ধর্ম ব্যবসায়ীরা তো আর রাজনীতি যতই করুক, তারা তো মানুষের সাথে সম্পৃক্ত না। কাজেই বিএনপি যে জায়গায় যে স্তরে আছে তার চেয়ে অনেক স্তরে, অথবা আমি যদি খুব স্পষ্ট করে বলি, মানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির হাঁটুর নিচে অবস্থান হচ্ছে জামাত ইসলাম। কাজে তাদের তো কোনো ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। তাহলে ক্ষমতা আসবে কে? বিএনপি। সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান হবেন। এই বিএনপির চেয়ারম্যানের কাছে জাতির কিন্তু অনেক প্রত্যাশা। আপনি দেখেছেন ওনারা কিন্তু বলেছেন, বিএনপি বলেছে যে তারা নির্বাচনকে যে সুষ্ঠু করতে চায় বলে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার মানে প্রচলনটা চালু করে রাখবে। তারপরে এছাড়া উনি বলেছেন যে উপরাষ্ট্রপতির একটা পদ সৃষ্টি করবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদেও 10 বছরে যে সর্বোচ্চ 10 বছর বলেছে। এবং সবচেয়ে যেটা নারী নিয়ে কথা হচ্ছে যে জামাত যেই নারীদেরকে ভেতরে নিয়ে যেতে চাচ্ছে, ওনারা কিন্তু বলেছে উচ্চ কক্ষ যেই মানে নতুন একটা চালু করতে যাচ্ছে সংসদে আমাদের, জুলাই সনদেও সেটা আছে সেখানে, কিন্তু জুলাই সনদে নাই, কিন্তু বিএনপি কিন্তু বলছে 10% নারী উচ্চকক্ষে রাখার তারা ইয়া করেছে। সো এই যে বিষয়গুলো, এগুলো কি আপনি কিভাবে দেখছেন? হুম এটা গ্রহণযোগ্য এবং এটা আমি মনে করি বেশ স্মার্ট কর্মসূচি। যেমন এটা হচ্ছে জুলাই সনদ যেটা আছে, কার্যত জুলাই সনদে বিএনপি কিন্তু স্বাক্ষর করেছে। হুম কাজেই জুলাই সনদ বাস্তবায়ন করা বিএনপির জন্য কিন্তু নৈতিক দায়িত্ব। হুম হুম তো সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন করতে যেয়ে খুব স্বাভাবিকভাবে উচ্চ পরিষদ করতে হবে, উচ্চ কক্ষ করতে হবে। আবার রাইট বিএনপি নিজস্ব কর্মসূচি 31 দফায় কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা ছিল। তো কাজেই এখানে কিন্তু মিলে গেছে। কাজে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই ব্যাপারটা, এটা কিন্তু পুরো জাতি স্বাগত জানাচ্ছে যে জুলাই আন্দোলনের পরে। হ্যাঁ আরেকটা সেই বিষয় হচ্ছে জি যেটা তারেক রহমান বলেছেন আজকের মানে যে ইয়ে পেশ করতে, যে যে স্থানীয় সরকারকে শক্তিশালী করবে। শক্তিশালী করবে, হ্যাঁ এটা আমার মনে হয় বলেছে। এটা 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 খুব এটা গুরুত্বপূর্ণ। হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইট আজকের যে এই যে নির্বাচনী যে ইয়েটা দিয়েছে। হ্যাঁ কারণ আপনি জানেন আমাদের স্থানীয় সরকার যেগুলো আছে, সে চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা ইউপি চেয়ারম্যান যারা আছে, তারা কিন্তু দল ও দাসে পরিণত হয়ে যায়। তারা সরকারের মানে এটাকে কি বলে, মানে আহ, তাদের মিনিমাম তাদের ক্ষমতাও নাই। এবং এবং আমি এমপির সাথে যতটুকু জানি দেখা যায় এদের এমপি এবং চেয়ারম্যান এদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকে কে ক্ষমতায় দ্বন্দ্ব। বেশি। কারণ ওই যে এখন বাজেটটা এই আনতে পারে তো সে এমপি এমপি থাকে। এই এই যে টাকার একটা ক্রাইসিস বা টাকা নেই আসলে স্থানীয় সরকার এবং এমপিদের মধ্যে একটা মানে এখানে গোলযোগ হচ্ছে লেগেই অর্থের থাকে। শেয়ার না, কিন্তু আমরা যদি স্থানীয় সরকারকে সার্বভৌম করতে চাই, স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে চাই শক্তিশালী বা করতে করি, চায়। হুম পৃথিবীর অনেক দেশে আছে। যেমন আমার জানা মতে, আমার প্রতিবেশী দেশের কথাই বলতে পারি, আমাদের প্রতিবেশী ভারত, তার একটা রাজ্য পশ্চিমবঙ্গে যেটা আছে, যে টোটাল বাজেটে, রাষ্ট্রীয় বাজেটের 40% বরাদ্দ করা হয় স্থানীয় সরকার। এবং এই স্থানীয় সরকার যে ব্যবস্থা, তারা পরিকল্পনা করে তারাই খরচ করবে
এবং তারা শুধু মানে সরকারকে শুধু তারা যে সুষ্ঠুভাবে খরচ করেছে শুধু সেই রিপোর্টটা দেবে। খাল কাটা, খাল খনন নিয়ে, যেটা কিনা জিয়াউর রহমানের সবচেয়ে পপুলার প্রজেক্ট আমি বলবো। তারেক রহমানও যেটা বলেছে, দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খননের পাশাপাশি নদী খনন পনেরো করবে। পনেরো হ্যাঁ, হাজার। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার দেশে নদ নদীগুলো শুকায় গেছে, একেবারে শুকায় গেছে। আপনি জানেন আমাদের দেশের 21,000 কিলোমিটার ছিল নৌপথ, সেটা শুকায় এসেছে 6,000 কিলোমিটার। আর ইয়ের দিনে শুষ্ক মৌসুমে এটা হয় মাত্র 39,000 কিলোমিটার। অর্থাৎ আমাদের নদ নদী সব যে শুকায় গেছে, এটা তো এটা তো কোনো মানে পরীক্ষা নিরীক্ষার দরকার, চোখেই দেখছি। হুম। আর আমাদের দেশে গঙ্গায় বাঁধ দিয়েছে, তিস্তায় পানি দিচ্ছে না। আমাদের তো অধিকাংশ নদীর উৎসমুখ হচ্ছে হিমালয়, এটা ভারতের মধ্য দিয়ে আসে। তারা আমাদেরকে ঝামেলা করছে, হ্যাঁ, এক ধরনের শত্রুতা করছে। আমার অধিকার, আমার যে আন্তর্জাতিক অধিকারকে তারা স্বীকৃতি দিচ্ছে না। এইরকম অবস্থায় আমার বিকল্প পানি ধরে রাখা, আমার কৃষিকাজকে চালু রাখার জন্য খাল কাটা তো কোনো বিকল্প নাই। আজকে 15,000 কিলোমিটার খাল কথা বলেছেন, তো বিশ হাজার পনেরো হাজার কিলোমিটার কিলোমিটার 20,000 কিলোমিটার। যদি এই খালটা 20,000 কিলোমিটার, যদি এই খালটা কাটা হয়, শুধু তো এর ফলে কৃষি বা কৃষক উপকৃত হবে না, এর ফলে পরিবেশ রক্ষা হবে, এর ফলে মাছের উৎপাদন বাড়বে, এবং এই খাল কাটার সাথে যুক্ত অনেক কর্মসংস্থান হবে, এবং এই খাল কাটাও একটা অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হবে। এবং পৃথিবীর অনেক দেশ আছে খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে তার অর্থনীতির একটা নবযাত্রা বা নবজাগরণ ঘটায়। সার্বিকভাবে এক কথায় যদি বলেন, আপনার দেখা ইশতেহারগুলি এই বছরের আহ, চিন্তা করলে সবচেয়ে ভালো হয়েছে কোনটা, এক কথায় যদি শেষ করি আমরা? আমি মনে করি যে যারা এই পর্যন্ত ইস্তাহার দিয়েছে এর মধ্যে শুধুমাত্র হিসাবে আনা যায় এনসিপির ইস্তাহার। তারা কিন্তু খুব কংক্রিট কতগুলো বক্তব্য দিয়েছে, কংক্রিট ইস্তাহারটা ভালো, কিন্তু তারা কিন্তু সামগ্রিক অর্থনৈতিক বিষয়টা ওইভাবে আনতে পারে। জি। যদি অর্থনীতি এবং সামগ্রিক বিষয়টা বলা হয়, যে এই যে কয়টা আমরা ইস্তাহার এ পর্যন্ত পেয়েছি, নিঃসন্দেহে বিএনপির কর্মসূচি বা বিএনপির ইস্তাহারটাই সেরা ইস্তাহার। জি, ধন্যবাদ আপনাকে মাহবুব ভাই, আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সাথে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।